সংসার কোমল ফুলের মতো, যার সৌন্দর্য যত্নে টিকে থাকে কিন্তু অবহেলায় ঝরে যায়। যেমন একটি ফুলকে সতেজ রাখতে পানি, আলো আর যত্ন প্রয়োজন, তেমনি সংসারের সৌন্দর্য ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের উপর নির্ভরশীল। ফুল যেমন কাঁটার সঙ্গে থাকে, সংসারেও সুখের পাশাপাশি দুঃখের কাঁটা লেগে থাকে। তবে সেই কাঁটা এড়িয়ে যত্ন আর মায়ায় গড়া সংসারই একদিন সুবাস ছড়ায়। যেমন ভাবে একটি ফুটন্ত ফুল তার সৌন্দর্যে সবাইকে মোহিত করে। সংসার নামের সম্পর্কটা মোহনার জন্য একটা দায়, একটা বোঝা। দুপুরে গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে। তার সংসার টিকে আছে ঠিকই, তবে ভালোবাসার পরশে নয়, দায়িত্বের ভারে, আত্মসম্মানের দেওয়ালে ঠেকে। আজ জুনের 19 তারিখ, সাল 2022। 5 বছর আগে সেই দিনের কথা মনে পড়ে তার। রোশনের সঙ্গে বিয়েটা কেমন যেন অদ্ভুত ভাবেই হয়েছিল। এক দেখাতেই রোশন থেকে বিয়ে করে ফেলে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তবে মোহনা জানে রোশনের সৌন্দর্য প্রতি এক অমোঘ আকর্ষণ আছে, সবকিছুর চেয়ে বেশি টান সুন্দর জিনিসের প্রতি। রোশন যখন একদিন হঠাৎ করে শাহবাগে আসে, মোহনার সঙ্গে দেখা হয় তার। শাহবাগের উষ্ণ বাতাসে তখনও মোহনার প্রথম প্রেমের স্মৃতি মিশেছিল। সে তখনও ওই প্রাণের শহরকে ছাড়তে পারেনি, কারণ তার হৃদয়ের এক টুকরো তখনও সেখানেই রয়ে গিয়েছিল। এক দেখাতেই রোশন মোহনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মোহনা রাজি হয়নি। রাজি হয়েছিল তখন যখন জানতে পেরেছিল রোশন ভাই ফারাজ এলাহি। ফারাজ যে মোহনাকে ভালো না বেশি কষ্ট দিয়েছে, অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয়। মোহনা সিদ্ধান্ত নেয় প্রতিশোধের। রোশনের বড় ভাইয়ের বউ হয়ে সে ফারাজকে সেই একই যন্ত্রণা দেবে যা একসময় সে পেয়েছিল। কিন্তু প্রতিশোধের এই যাত্রায় মোহনা বুঝতেই পারেনি কষ্টের অগ্নিতে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিটি দিন, প্রতিটি রাত তাকে আরো কঠিন, আরো নিঃসঙ্গ করে তুলবে। ফারাজকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকলে বাস্তবে সে নিজেই কষ্টে পাথর হয়ে গেছে। সবচেয়ে বড় বেদনা, যার জন্য এত আয়োজন, এত যন্ত্রণা, সে তো এতটুকু বিচলিত হয়নি। ফারাজ দিব্যি সংসার করছে, তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। মোহনার দুঃখ, তার অশ্রু, তার সমস্ত প্রতিশোধী অন্তহীন শূন্যতায় বিলীন হয়ে গেছে। শুধু মোহনা জানে এই যন্ত্রণার ভার সে আজীবন বয়ে নিয়ে যাবে। রোশন মোহনাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। বিয়ের পর মোহনার আত্মবিশ্বাস ছিল রোশন আর কোনো নারীর সান্নিধ্যে যায়নি। পুরানো অভ্যাস বদলাতে সময় লেগেছে, কিন্তু সে বদলেছে। তবুও মোহনার চোখে রোশন এক পাপী নোংরা পুরুষ। নোংরা পুরুষ হওয়ার জন্য অন্য নারীর দিকে চোখ দেওয়াটাই জরুরি নয়। নোংরা মন মানসিকতা পোষণকারী ব্যক্তিও নোংরাই হয়। কিছুদিন আগে মোহনা গর্ভ পরীক্ষা করিয়েছিল। ভাগ্যে সে গর্ভবতী হয়নি। আর কত অনাগত প্রাণীর মৃত্যু দেখবে। মোহনা ব্যর্থ মা হিসেবেও, স্ত্রী হিসেবেও। স্বামী খারাপ হলেও স্ত্রীকে ভালোবাসতে হয়, সমাজ এটাই বলে। কিন্তু মোহনা পারেনি। তার মন আজও অন্য কারোর বন্দিশালায় পড়ে আছে। এমন নারীর মা হওয়ার যোগ্যতাই রাখে না, স্ত্রী হওয়ারও নয়। তারা পাপী, কলুষিত। তবে মাঝে মধ্যে রোশনের জন্য খুব খারাপ লাগে তার। যেই রোশন তাকে ভালোবেসেছিল, তার আজকের রোশনের মধ্যে বিস্তর ফারাক। আজকে রোশন সে নিজের হাতে পাপের জগতে ঠেলে দিয়েছে। হয়তো তাই নিয়তি তাকে ধুকে ধুকে পাপের শাস্তি দিচ্ছে। মোহনা তোয়ালে খুলে চুল ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। মোটা পায়ে 2 জোড়া রূপোর নূপুর পরে বারান্দায় গিয়ে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গায়। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আকাশ আজ পরিষ্কার, তবে রাস্তায় কোথাও কোথাও বৃষ্টির পানি জমে আছে। বর্ষার এটাই সবচেয়ে বিরক্তিকর দিক। মেঘলা স্নিগ্ধ আকাশ মনকে প্রশান্তি দিলেও নিচে জমে থাকা পানির কাদাও সাথে সাথে পরিবেশে চলাচলের বিঘ্ন ঘটায়। দূরে মহিলা সরকারি স্কুলের সামনে বিস্তৃত মাঠ, যার উপর দিয়ে বড় সড়কে উঠতে হয়। সেখান থেকে সরু পথগুলো এঁকে বেঁকে ছড়িয়ে পড়েছে চারিদিকে। মাহাদি একটা সরু পথে হাঁটছে। রাস্তার দুপাশে সারি সারি সুপারি গাছ। বাতাসে তাদের সরু পাতাগুলো ধীর লয়ের দোল খাচ্ছে। দুপুরের এই সময়টার এদিকটায় মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। চারপাশ অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। সামনে জঙ্গলের মতো ঘন গাছপালার এক অংশ পেরোলেই বিশাল বিল। বর্ষার জলে থই থই করা সেই বিলটি আশপাশের মানুষের কাছে পরিচিত লাল
শাপলার জন্য, যা পানির বুকে ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাহাদি খানিকটা এগিয়ে গিয়ে একটা সুপারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। তার চোখ অস্থির, যেন কারোর অপেক্ষা করছে। প্রতিদিন এই পথ ধরে দুটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে। সরকারি কলেজের ছাত্রী তারা, তবে সরাসরি বাড়ি না গিয়ে পথে সময় নেয়, কারণ ফেরার পথে লাকড়ি সংগ্রহ করে, কখনো শুকনো পাতা কুড়িয়ে নেয়, কখনো কাঠের বোঝা বয়ে আনে। আজও ঠিক এই সময় তারা আসবে। এক অদ্ভুত মায়া জাগে ওদের জন্য। বয়সী বা কত, একজন 14-15, অন্যজন 7-8, অথচ সংসারের কাজে তাদের কাঁধেই বোঝা। ক্ষুধা পেয়েছে মাহাদির, সকালে কিছু খেয়ে বের হয়নি, কাজেও যায়নি আজ, অনর্থক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ম্যানেজার করিম সকালে মারা গেছেন, হাসপাতাল থেকে খবর এসেছে, কিন্তু মাহাদি যায়নি। আশ্চর্যজনকভাবে তার ভেতরে কোনো অশান্তি নেই, আবার শান্তিও নেই। কি করলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছে না। চোখ বন্ধ করে গাছের গায়ে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাসির শব্দে চমকে চোখ মেলে তাকায়। মেয়ে দুটো কাঠের বোঝা মাথায় নিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠেছে তারা। মাহাদি আলগোছে হাত দিয়ে চুল ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই ছোট মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। তবে তার হাত থেকে একটি লাকড়ি গড়িয়ে পড়ে মাটিতে। একটি পড়া মানেই সব নামিয়ে আবারও নতুন করে আঁটি বাঁধতে হবে, একা হাতে কুড়িয়ে নেওয়া সম্ভব নয়। বড় বোনটি এগিয়ে এসে নিচের লাকড়িগুলো নামিয়ে ওকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই থেকেই পেছন থেকে গম্ভীর ভারী এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে। মেয়ে দুটো থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। মাহুদির চোখে স্থিরতা, মুখে সৌজন্যমূলক হাসি। দাঁড়াও, আমিও উঠাইয়া দেই। শান্ত কণ্ঠে সে বলল। জোহান উপর হয়ে শুয়ে আছে, পরনে কালো শার্ট, রাতভর নেশা করে ফিরেছে। বিকেল গড়িয়ে গেলেও তার মাথা ঝিমঝিম করছে, শরীরের ক্লান্তি চেপে বসেছে। ঘরটাও তেমনই বিধ্বস্ত, জিনিসপত্র এলোমেলো। এক কোণে পড়ে আছে তার গিটার, ধুলোর আস্তরণ জমেছে স্ট্রিং এর উপর। রুমানা আয়েশাকে ওর ঘরে পাঠিয়েছে। আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাক দিল, জোহান ভাই। বিরক্ত হয়ে জোহান তাকে ধমক দেয়, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে। আধ বোঝা চোখে স্ক্রিনের দিকে তাকায়। আছরের আজান দিতে মাত্র কয়েক মিনিট বাকি। সময় দেখে ওর মাথা আরো ভারী হয়ে আসে। তাকে আজই একটা জরুরি কাজে বের হতে হবে, অথচ এই ঘুম শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে। এত ঘুম আসে কোথা থেকে? নিজের মনে নিজেই বিড়বিড় করে সে। চোখের পাতায় ক্লান্তি ভার টেনে উঠে বসে। জোহান ধীর গতিতে উঠে বসে, মাথাটা এখনো ভার হয়ে আছে। বিছানার পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরে। লাইটারের আঁচে আগুন ধরায়। ধোঁয়ার কুণ্ডলি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ। রূঢ় স্বরে বলে ওঠে, আয়শা, যা তেঁতুল জল নিয়ে আন। সিগারেটের ধোঁয়া ছেড়ে খানিকটা আয়েসে বসে, তারপর অসন্তুষ্ট কণ্ঠে বিড়বিড় করে, ধ্যাত, সঙ্গে যদি একটা চা থাকতো তাহলে বালের মাথাটাও হয়তো ঠিক হয়ে যেত। দরজার ফাঁক দিয়ে আয়েশা একবার উকি ঝুঁকি দেয়, তার চাহনি কৌতূহলী। জোহান তাকে দেখেই চোখ সরু করে তাকায়, ধমকে সুরে বলে ওঠে, তোকে না বলেছি তেঁতুল জল আনতে? বালের হ্যাং ভারকে আমার মাথাটা একেবারে কথাটা শেষ করার আগেই আবারও ধোঁয়া ছাড়ে। দৃষ্টি স্থির হয় আয়েশার উপর। আয়েশা ঢোক গিলে ধমকের তেজে দৌড়ে সেখান থেকে পালায়। যেতে যেতে গালমন্দ করে মনে মনে শুধায়, শালায় খাইব গু গোবর, হাঁকবো কি সন্দেশ? ওইসব অখাদ্য না খাইলে কি বড় লোকের বেড়াগো বাথরুমের হিসেব নিকাশ ক্লিয়ার হয় না? শালায় ধমক দেয় আমারে, অয় আমারে চিনে, আমি কত বড় পকেট মার জানে? দাঁড়া বেটা, তোর পকেট মাইরা হাতে যদি ভিক্ষার থলে না ধরাই তাহলে আমার নামও আয়েশা না। তিনতলার পুরোটাই অতিথিদের থাকার জন্য নির্ধারিত, তবে করিডোরের একেবারে শেষ মাথায় যে কক্ষগুলো রয়েছে সেগুলো সবসময় তালাবদ্ধ। সেখানের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে উপরের দিকে একটা রুম আছে যেখানে পুরোপুরি বইয়ে ঠাসা। একটি ছোটখাটো ব্যক্তিগত লাইব্রেরির মতো, দেওয়ালের সারি সারি বুকসেলফ, পুরনো থেকে নতুন, নানা ধরনের বই গুছিয়ে রাখা। রুমের মাঝখানে বসার জন্য নরম সোফার কয়েকটি চেয়ার সাজানো। এখানে এখন তিনজন বসে আছে। ফারাজ লম্বা চেয়ারে হেলান দিয়ে বসে, এক পা তুলে অন্য পায়ের হাঁটুর উপর রেখেছে। হাতে লাল আপেল, মাঝে মাঝে কামড় বসিয়ে রস উপভোগ করছে। তার চোখের কালো সানগ্লাস
গায়ে শ্রীগ্রিন রঙের ফুল হাতা শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। অভ্র মোবাইলে মগ্ন, গেমের স্ক্রিনে চোখ আটকে আছে, আঙুলগুলো দ্রুত নড়ছে। পাবজির উত্তেজনায় সে চারপাশ ভুলে গেছে। তাদের সামনে বসে আছে বজ্র, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট, ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর অবশেষে ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন ছড়ে, কিরে ফরাজ, এখানে ডেকে বসিয়ে রেখেছিস কেন? ফারাজের মনোযোগ তখনও তার আপেলের দিকে, তবে বজ্রের গলা শুনে সে ধীর গতিতে সানগ্লাসটা নাকের কাছে নামায়। চোখ উপরে তুলে একবার তাকিয়ে ঠোঁটের এক পাশে হাসির আভাস ফেলে বলে, ওহে বজ্রপাত, কিছু বলেছো নাকি? বজ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, আরে ভাই, এই ঘরে ডাকলি কেন? ফারাজ আবারও আপেলে কামড় বসিয়ে অনায়াসে ভঙ্গিতে বলে, তুই এসছিস কেন? বজ্র কিছুটা রাগ নিয়ে বলে, তুই ডাকছিস যে? এবার চোখের ওপর দিয়ে সানগ্লাসটা ঠেলে আবারও ঠিক জায়গায় বসিয়ে নেয়। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জাহান্নামে ডাকলেও যাবে? যা, না চাইলে ওর সঙ্গে করে তোকে নিয়ে যাব। লাভিং করেছে তোকে। অভ্র হঠাৎই এক ঝটকায় ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ফারাজের দিকে তাকায়, চোখে মুখে বিরক্তি টেনে বলে, এই ভাই, ছোট লোকি কথা বলবেন না। এমনিতেই স্ত্রীহীনা এতিম পুরুষ আমি, তার উপর ছোট লোকি ইংরেজি বলে আমার নাড়ি ভুড়ি নাড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। ফারাজ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। আসছে আমার বড়লোকের ছাওয়াল নবাবী শ্যামাই। অভ্র বিন্দু মাত্র দমে না গিয়ে তৎক্ষণাৎ জবাব দেয়, আপনার মতো এলাচ হওয়া থেকে সেমাই হওয়াই ভালো, অন্তত গিলে ফেললে পেটে গিয়ে শান্তি দেবে। আপনাকে তো গিলার আগেই ডাস্টবিনে ফেলে দিতে হয়। ফারাজের ঠোঁটের হাসি মিলিয়ে যায়, সানগ্লাসের ভেতর থেকেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। অভ্র এক মুহূর্তে চুপ মেরে যায়। ফারাজ কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকে, তারপর হঠাৎই হাসে। সে এবার বজ্রের দিকে তাকিয়ে বলে, সার্জন, তোমার কাজ হচ্ছে সার্জারি করা। তোমাকে দেশে আনা হয়েছে কেন জানো তো? হ্যাঁ। তোর কাজ ভাই কিডনি, লিভার, চোখ সবকিছু বের করে আনা, আর আমার কাজ? ফারাজ মুচকি হেসে ফের বলে, কলিজাটা বের করা আমার কাজ। সন্ধ্যা নেমেছে, আকাশ জুড়ে লালচে আভা, যেন রক্তের দগদগে দাগ লেগে আছে। বাতাস ভারী হয়ে উঠেছে অজানা উত্তেজনায়। বাড়িতে এই মুহূর্তে জান্নাত আর মারিয়া ছাড়া কেউ নেই। জান্নাত উঠানের গাছগুলো ছাঁটাই করতে ব্যস্ত। চিত্রার হাতে লাগানো গাছগুলো পরম যত্নে ছাড়ছে সে। মেয়েটা কাজের ছিল, হাতে গাছের পরশ পড়লেই তা ফুল ফলে ভরে উঠত। মারিয়া বারান্দা থেকে কাপড় তুলে ফেলে আকাশের দিকে তাকায়। সূর্য ডুবে গেছে, পাখিরা নীড়ে ফেলেছে ব্যস্ত পায়ে। তবে আকাশের লালচে রঙে অস্বস্তি জাগে তার মনে। তবে কাপড় গুছিয়ে মারিয়া ঘরের দিকে এগোয়। শ্বশুরটা বিছানায় একা পড়ে আছে, তাকে ঔষধ দিতে হবে। তার আগে একটা কয়েল ধরিয়ে আসতে হবে। বড় ঘরে পা রাখতেই হঠাৎ জান্নাত বাহির থেকে ছুটতে এসে দরজা বন্ধ করে দেয় প্রচন্ড শব্দে। মুখে ভয় জমে আছে, নিঃশ্বাস অস্থির। ভাবি ভাবি, কারা যেন আইছে, কালো গাড়ি, তাগড়া মরদ, কালো পোশাক পরা, আমাগো বাড়ির দিকেই আসতেছে। মারিয়া থমকে দাঁড়ায়, তার দৃষ্টি দরজার দিকে আটকে যায়। পরক্ষণেই দরজায় প্রচন্ড আঘাতে ধাক্কা দেয় তার কানে, গায়ে, মনে। ধক ধক করে ওঠে বুকের ভেতর। ভাবি, ওরা সইল আসছে। জান্নাত ফিসফিস করে, গলাটা আতঙ্কে কাঁপছে। মারিয়া শ্বাস নিতে ভুলে যায় এক মুহূর্তের জন্য, তারপর আস্তে শুধায়, আবার কোন বিপদ এলো? ফারাজ বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফোনে জরুরি কথা বলে রুমে ফিরে এলো। গায়ে কালো রঙের টি শার্ট, ট্রাউজার। রুমে ঢুকে দেখলো চিত্রা খাটে বসে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছে। ইদানিং পত্রিকা আসার সঙ্গে সঙ্গেই চিত্রা নিজ থেকে তা তুলে নিয়ে আসে, তারপর সারাদিন সেটা পড়েই কাটিয়ে দেয়। ফারাজ রুমে ঢোকার পরও চিত্রার দৃষ্টি কাগজের পাতায় নিবদ্ধ। কিছুক্ষণ দাঁড়িয়ে সে বিরক্ত চোখে তাকিয়ে থাকলো, তারপর ভ্রুকুটি করে বলল, আগুন সুন্দরী, একবার আমার দিকে তাকাবে? চিত্রা কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, তার দৃষ্টি এখনো পত্রিকাতেই আটকে। ফারাজের ভেতরে অস্বস্তি আর বিরক্তি জমতে লাগলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে এক টানে খবরের কাগজটা কেড়ে নিতে চিত্রা চমকে উঠল। আরে, এইভাবে নিলেন কেন? আমি তো কোনো শেষই করিনি। ফারাজ কাগজের ভাঁজ খুলে চোখ বুলিয়ে বলল, এসব কি দেখছিলে? কেন? মডেলদের এই অংশটাই আমার সবচেয়ে ভালো লাগে। কুচকে কাগজের পাতার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল,
তাই বলে আন্ডার প্যান্ট পরা ছেলেদের ছবি দেখবে? আরে ওটা তো বিজ্ঞাপন। চিত্রা সহজভাবে উত্তর দিল। বিজ্ঞাপন হোক বা যাই হোক, দেখার কি দরকার? যদি এতই শখ থাকে আমাকে বলতেই পারতে। ওই বিজ্ঞাপনের ছেলেগুলো যা পড়ে আছে তার চেয়ে হাজার গুণ দামি জিনিস আছে তোমার স্বামীর কাছে। তুমি চাইলে এখনই ঘরের ভেতর চারটি পরে ক্যাটক করে দেখাতে পারি। চিত্রা ফারাজের কথায় চোখ বড় বড় করে তাকালো, তারপর বিরক্ত মুখে বলল, ধন্যবাদ, লাগবে না। আপনি শুধু আমার পত্রিকাটা ফিরিয়ে দিন তো। যদি না দেই? কেড়ে নেব। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, উফ আগুন সুন্দরী, কেড়ে নেওয়ার খেলায় এলাহির সঙ্গে পারা মুশকিল। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, ভয় পাই না, কারণ কি জানেন, আমিও এলাহি বাড়ির বউ। ফারাজ কিছু না বলে শুধু তার গভীর দৃষ্টি স্থির করে রাখে চিত্রার চোখে, তারপর পকেট থেকে লাইটার বের করে পত্রিকার এক কোণ ধরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই শিখার ঝলখানিতে চারপাশে ছড়িয়ে পড়ে। চিত্রার চোখের সামনে আগুনের লেলিহান শিখা নাচছে, কিন্তু তার দৃষ্টি স্থির, ভয়হীন। বরং সেই লেলিহান আগুনের প্রতিফলনে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি দোল খাচ্ছে। পত্রিকাটি দাউ দাউ করে পুড়ে যায়, ছাই হয়ে মেঝেতে ঝরে পড়ে। ফারাজ বাকি অংশ ফ্লোরে ফেলে দেয়। আগুন ধীরে ধীরে নিভে আসে। এরপর ফারাজ চিত্রের কোমর স্পর্শ করে তাকে কাছে টেনে নেয়, একদম কাছে এনে অধরে মদিরা ছোঁয়ায় গভীর কণ্ঠে বলে, আমি বিনা দুনিয়ার অন্য পুরুষের দিকে মনোযোগ দেওয়া তোমার জন্য হারাম। তুমি কেবল আমাকে দেখবে, আমাকে নিয়ে ভাববে। ছড়ানোর চেষ্টা করলে ভালোবাসাকে তোমার সঙ্গে দাফন করে দেব। চিত্রা মৃদু ঢোক গিলে ফিসফিস করে বলে, অধিকারের ক্ষমতাই বলছেন নাকি ভালোবাসার? কথা বলতে ক্ষমতার প্রয়োজন নেই আগুন সুন্দরী। চিত্রা চোয়াল শক্ত করে বলে, চিন্তা নেই, আপনার আগুন সুন্দরী আমৃত্যু আপনার হয়েই থাকবে। আপনি যদি হন জল, তবে আমি আগুন। যে আমায় ধরবে সেও পুড়ে মরবে। আমি সহজে ধরা দেওয়ার পাত্রী নই আমার সোনাবর। ফারাজ এক ধাপ এগিয়ে প্রশ্ন করে, কিন্তু আমার আগুন সুন্দরী আমার কাছে ধরা দিচ্ছে কবে? চিত্রার চোখ নামিয়ে মৃদু হাসে, যেদিন আগুন জলে মিলিয়ে যাবে। ফারাজ চিত্রাকে বিছানার দিকে ইশারা করে। চিত্রা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাতেই ফারাজ হেসে বলে, তুমি বউ বিছানায় আসো, আগুন জলে মিলে দেওয়ার দায়িত্বটা আমার। যা বেড়ালো ইচ্ছা। তুই বেরিয়ে এদিকে আয়, বাসরের ফিলিংস পাচ্ছে তোর স্বামীর। চিত্রা কিছু বলার আগেই ফারাজ এগিয়ে আসে। চিত্রা আর এক মুহূর্ত দেরি না করে বালিশ ছুঁড়ে মারে তার দিকে। ফারাজ ততক্ষণে বালিশটা ধরে ফেলে। এবার সে দৌড়ে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা দুটো খাটের উপর ওঠে, হাতে আরেকটা বালিশ নিয়ে আড়াল করে নিজেকে, বলে, আব্বে হালা, দূরে থাকেন, বারবার গোসল করতে ভালো লাগে না। হালা আবার কে? বলতে নেশা করলে নাকি? চোখ মেলে কাছে এসে চুমুকিয়ে দেখ আমি কে। ফারাজ ধীরে ধীরে খাটের উপর উঠে যায়। যতই সে এগোয় চিত্রা ততই পেছতে থাকে। দেখুন, আমি ভাত খাবো, রাত হয়েছে। না, তুমি বউ আমাকে খাবে, একেবারে হালাল ফুড আমি। চিত্রা দিশেহারা হয়ে বলে, আমাদের তো আবার ঢাকা যেতে হবে, চলো নিচে যাই। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলে, আগে পেরেতের দুনিয়া থেকে তোমাকে ঘুরিয়ে তো নিয়ে আসে, তারপর নিচে ওপরে সবখানে যাওয়া যাবে। চিত্রা আর পিছু হটতে পারে না। খাটের কোণ ঘেঁষে পিঠ ঠেকে যায়। ভয় আর লজ্জার মিশেলে সে এক দৃষ্টিতে ফারাজের দিকে তাকিয়ে থাকে। ফারাজ তার দৃষ্টি দেখে মুচকি হাসে, এক হাতে চুলের হাত বুলিয়ে গুনগুন করে গান ধরে, Do you want me? Do you need me? Wanna love me? Aja baby mere now, right now, no. ফারাজ চিত্রার একেবারে কাছে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়ার শব্দে একরাশ চাপা বিরক্ত নিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলে, কোন ছাড়াটা যৌবন আমার ধাক্কা লাগলো যে আমার পাশের ঘরে কল্লা ঢুকতে হলো। বালের বাড়িতে বেশি দিন থাকলে আমার ডাব্বা ডাক শোনা লাগবে না। ফারাজের মুখটা ছোট হয়ে আসতে চিত্রা খিলখিলিয়ে হেসে ওঠে, কিন্তু ফারাজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাসি মুহূর্তেই স্তব্ধ করে দেয়। বেটি, আদৌ কি তুই আমার আপন বউ? কুত্তার পেটে ঘি হজম হয় না জানা আছে তো? নারী হলো গিয়ে সে জাতের, বেশি ভালোবাসা হজম হয় না। দাঁড়া, বিদেশে গিয়ে যদি তোর প্রবাসীর বউ না বানাই, তবে আমার নামও দ্য ফারাজ আলাহিনা। তখনই বোধ গেলে আমাকে দেখবি আর ভালোবাসার জন্য নুন লাগানো চোখের মতো ছটফট করবে। ফারাজের কথা না বাড়িয়ে চুলে হাত বুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে মিতালি দাঁড়িয়ে আছে। ফারাজ চোখ শুরু করে বলল, আরে তোরই কমতে ছিল,
আয় আয়, তোর তো কাজ ওর নেপিড়িতে ঠ্যাং ঠোকানো। ভেতর আয়, এসে ভালো করে ঠ্যাং ঠোকা। মিতালি আজকাল ফারাজের কথায় ঠাস করে জবাব দেয় না, রুমের ভেতরে একবার উকি দেয়। চিত্রা বিছানা থেকে ততক্ষণে নেমে ফারাজের পাশে দাঁড়ায়। মিতালি একবার চিত্রার দিকে তাকায়, অন্যবার ফারাজের দিকে। অস্থির চোখে একটা ঢোক গেলে মৃদু কণ্ঠে বলে, আপার সঙ্গে একটু কথা ছিল খালু। খাবার টেবিলে বসে অভ্র গেমস খেলছে। একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আগে পেটকে শান্ত করাতে হবে, তবেই তো গোটা দুনিয়া শান্ত হবে। চিত্রার ফারাজ বাহির থেকে যাওয়ার পথে ডিনার করবে, তাই নিচে নামেনি তারা। অভ্রের পাশে বজ্র বসে আছে। আয়েশা দুজনের জন্য খাবার পরিবেশন করছে। বজ্র নির্বিকার ভঙ্গিতে খেতে ব্যস্ত, তবে অভ্রর খাওয়ার দিকে কোনো মনোযোগী নেই। খান না কেন সরকার ভাই? অভ্র গেম থেকে চোখ সরিয়ে সরু দৃষ্টি ফেলে আয়েশার দিকে, মনে মনে ভাবছে, এই গোয়ালি আজ এত ভালো হয়ে গেল কিভাবে? এই মেয়ে তো মিঠা পানির মাছ না, যে মুখ দিয়ে মধু ঝরবে। শালি তো আজ তো একটা নিম গাছ। সরকার ভাই। আয়েশা আবারও ডাকলো। অভ্র গলাটাকে ভারী করে বলল, জি মাননীয় গুমন্ত্রী। খাচ্ছেন না কেন? একটু শাক দে। অভ্র কাজ ঝাঁকিয়ে প্লেট এগিয়ে দিতেই আয়েশা পুরো শাকের বাটি কাত করে প্লেটে ঢেলে দিল। আরে আরে, এত শাক কে খাবি? বেশি শাক খেলে তো গুয়ের রং শাকের মতো হয়ে যাবে। আরে খান না সরকার ভাই। আয়েশা, আমাকে 2 চামচ ডাল দাও তো। অভ্র দীর্ঘশ্বাস ফেলে 1 চিমটি শাক তুলে মুখে নেয়, তারপর স্বস্তির শ্বাস ফেলে বলে, আহ, রান্না তো দারুণ হয়েছে। এই মর্গের ডাক্তার খাবি নাকি? বজ্র মুখের ভাত শেষ করে শান্ত স্বরে বলে, নিউরোসার্জনকে মর্গের ডক্টর বলার মানে কি? ভাই কাজ তো ওই একটাই তোদের, কেটে ছিঁড়ে জিনিস বের করা। খাবি না শাক? না, পেট ভরে গেছে, তুই খা। আয়েশা বজ্রকে ডাল এগিয়ে দিয়ে অভ্র প্লেটের দিকে তাকাতেই থমকে গেল। অবাক চোখে দেখলো প্লেট একদম পরিষ্কার, একটু শাকও বাকি নেই। শাকটা কি তবে এতই মজাদার হয়েছিল? আয়েশা কিছু বলতে যাবে, ঠিক তখনই জমেলা দৌড়ে এসে তেতে ওঠে। কিরে সেমরি, লেফটিনের পেছন থেকে যে হাত পাখা তুলে আনছিলি সেগুলো কই? ফালাইয়া দিছস নি? অভ্র থমকে যায়, আয়েশার দিকে সন্দেহ ভরা চোখে তাকায়। আয়েশা ঠোঁটের কোণে হাসি চেপে অভ্রকে চোখ মেরে বলে, খাও খাও, আরো মজা মেরে খাও। গুয়ের শাক তো তোমাকে এত পছন্দ হবে তা জানা ছিল না। বলেই সে হো হো করে হেসে ওঠে। বজ্রর মুখ বিরক্তিতে কুঁচকে যায়। ভাগ্যিস একটা খায়নি। আনহাইজেনিক খাবার খেয়ে না জানি কি হতো। সে প্লেট একপাশে সরিয়ে বসে। অভ্র আয়েশাকে কিছু বলার আগেই আয়েশা দৌড়ে সেখান থেকে পালায়। অভ্র তখনও বোঝার চেষ্টা করছে। কথাটা পুরোপুরি মাথায় ঢুকতেই তার মুখ শুকিয়ে যায়, চোখ স্থির হয়ে যায় শূন্যে। কিছুক্ষণ চুপ থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে, গোয়ালি রে, তোরে আজকে খাইছি। বলেই ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে বেসিনের দিকে যায়। বজ্র একবার এদিকে তাকায়, একবার ওদিকে, যেন বুঝতে পারছে না এ কি হচ্ছে। ঠিক তখনই জমেলা তার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে, এই দামরা, আর হাও মাছ গিলবা? গো রুমে, আমার স্লিপিং পাইছে আজকে। নো লুমেন্স, আই আংরি ইউ সাথে, ইউ ননসেন্স দামরা, আন্ডারস্ট্যান্ড? বজ্র তো চোয়াল অব্দি ঝুলে যাওয়ার অবস্থা। হেঁচকে তুলে মনে মনে শুধু বলে ওঠে, হাই আল্লাহ, এখন পাগলের বাড়িতে এসে পড়লাম। এখানে তো সবাই দেখি মানসিক প্রতিবন্ধী। হাসপাতালের করিডোরে কিছুক্ষণ নীরবে পায়চারি করে সোহাগ ধীরে বাইরে বেরিয়ে আসলো। রাত ঘন হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের ম্লান আলো ঝিমিয়ে পড়া শহরের নীরব রাস্তা আঁচড়ে যাচ্ছে। মাথা নিচু করে সোহাগ হাঁটছে, পায়ে অদৃশ্য শিকল বাঁধা। ফারাজ বাবার চিকিৎসার জন্য লোক পাঠিয়েছিল বাসায়। চিকিৎসা এখানকার হাসপাতালে 2 দিন চলবে, তারপর ঢাকায় স্থানান্তর। সেখানেও কাজ না হলে বিদেশে নিয়ে যাওয়া হবে। এত তৎপরতা, এত আয়োজন সবই চিত্রার জন্য, কারণ ফারাজ তাকে ভালোবাসে। ভালোবাসার এই প্রকাশে কোনো কার্পণ্য নেই, কারণ ফারাজের টাকার অভাব নেই। যার টাকা আছে তার জন্য ভালোবাসা দেখানো যেন সহজ হয়ে যায়। মানুষকে খুশি করতে তার সময় লাগে না, চিন্তাও হয় না। চিত্রা নিশ্চয়ই খুশি হবে, হওয়ারই কথা। ফারাজ তার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করছে, নিরাপত্তা দিচ্ছে। সোহাগ থেমে যায় এক পলক। তার কি আছে? না আছে টাকা, না আছে সেই সুযোগ। সেও চেয়েছিল চিত্রাকে খুশি করতে, ভালো রাখতে, কিন্তু পারল না। আর এখন তো সেই চেষ্টাটুকু করারও অধিকারও নেই। সোহাগ একটা নিঃশ্বাস ফেলে বলে, তারা হৃদয় মিশে অন্যের হয় কিভাবে?
অভাবে নাকি স্বভাবে? সোহাগ চেক শার্টের হাতা গুটিয়ে নিস্তব্ধ রাস্তায় বসে থাকা নেড়ি কুকুরটার দিকে একবার চেয়ে আকাশের দিকে তাকায়, গলা ছেড়ে গান ধরে। পেয়ে হারানোর বেদনা পুড়ে চলেছে সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ে বেঁধেছিলে আমায় তখন? সোহানের ব্যবসা ভালোই চলছে। প্রতিদিনের হিসেব, লাভ লোকসান সবই সুমনের হাতে। সুমন সোহাগের কালো ব্যবসা সম্পর্কে অনেক কিছুই জানে, জেনেও না জানার মতো থাকে। এসবে ঢুকে লাভ কি? সোহান তো পরিবারের কারোর দিকে নজর দিচ্ছে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার কখনো করেনি, তাই অন্যের লুকানো রূপটা উন্মোচনের তো কোনো প্রয়োজনই নেই। অন্তত পরিবারের সামনে সোহান মানুষ থাকুক, অমানুষের মতো রূপটা লুকিয়ে রাখুক, তাতেই চলবে। তবে মাঝে মাঝে মনে হয় এই মিথ্যা জাল একদিন না একদিন ছিঁড়ে যাবে, কারণ যতই লুকানো হোক শেষ পর্যন্ত সত্যি একদিন পৃথিবীর সামনে বেরিয়ে আসবেই। সুমন তার হিসাব শেষ করে সোহানের রুম থেকে বের হতেই সিফাত রুমে ঢুকলো। সোহান সিফাতকে নিজ হাতে গড়ে তুলেছে, তার গল্প একেবারে অন্য। সিফাতের কোনো নাম ছিল না, শরীরে কোনো পরিচয় ছিল না। সোহান তাকে নাম দিয়েছে, পরিচয় দিয়েছে। তারা শুধু শরীরে নয়, মন ও আত্মায় ও এক। সোহান লুঙ্গির গিট ঠিক করতে করতে সিফাতকে বলল, কি খবর? ভাইজান, নিকলির আরেকটা বড় প্রজেক্ট আসছে। ভুইয়া কিন্তু আজকে নির্দেশ দিয়েছে, এবার অক্ষরে অক্ষরে তা পালন করার পালা। সোহান জবাব দেয় না, তবে ভুইয়াদের সঙ্গে নতুন প্রজেক্টে সামিল হতে পারলে কিন্তু মন্দ হয় না। নিকলির হাওড় এলাকা জুড়ে তার গড়ে তোলা অবৈধ ব্যবসার বিস্তৃতি সম্পর্কে আজও জানে না। সবাই জানে ভুইয়া নামের কেউ একজন আছে, যে নির্দেশে সকল অবৈধ ব্যবসা হয়, কিন্তু তাকে আজ অব্দি কেউ দেখেনি। সবাই শুধু তার নামের পদবি জানে, কেউ তাকে জানে না তার নাম কি, কে সে, দেখতে বা কেমন। একেবারে ভুইয়ার কাছের মানুষগুলোই হয়তো তার সম্পর্কে জানে। কথায় আছে না, বাপেরও বাপ আছে। ভুইয়ারা তেমন, দেশীয় অবৈধ ব্যবসার বাপ বলে তোকে তাদের, দেশীয় অবৈধ ব্যবসার বাপ বলে তাকে তাদের। তবে ভুইয়াদের ব্যবসার একটা বিশেষত্ব হলো নারী পুরুষ ভেদাভেদ করে না, উভয়কে ঘিরেই তাদের ব্যবসা। সোহান ভুইয়াদের সঙ্গে কাজ করেই কালো জগতে প্রবেশ করেছে। সোহানদের কাজ শুধু মাত্র প্রজেক্টের মাল রেডি করা, তবে মাল জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব ভুইয়াদের। কদিন আগে যে প্রজেক্টটা সফল করেছে তাও ভুইয়াদের আন্ডারে ছিল। নতুন প্রজেক্ট কি নিয়া? 100 মানুষ লাগবে, 50টা মেয়ে মানুষ, বাকি 50টা পুরুষ মানুষ। এত মানুষ দিয়ে শালারা করেটা কি? ডান্ডা চালাইবো ভাইজান, বুঝেন না? পাড়ার চিটার মসৃণ হাতটি দৃঢ়ভাবে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চিটার পরনে গভীর রাত্রির মতোই কালো একখানা শাড়ি, যার প্রতিটি ভাঁজে গাঢ় নিস্তব্ধতা জমে আছে। সাজগোজের কৃত্রিমতা ছায়া নেই, অথচ তার অনবদ্য সৌন্দর্য নিঃশব্দে শাসন করছে চারপাশ। ঠোঁটে একটুখানি রানী গোলাপি লিপস্টিক, সেও কোনো রক্ত যাবার নিঃশ্বাস। এই লিপস্টিকই ফারাজ উপহার দিয়েছিল। চিত্রাকে দেখা মাত্রই আয়েশা ছুটে এসে শুধায়, আপা, আপনি ঠোঁটে যে লিপস্টিক দিছেন ওইটা দেন না আমারে, একটু লাগাইয়া দেখি, টেস্ট করে বুঝি কেমন। চিত্রা উত্তর দেবার অবকাশ হওয়ার আগেই ফারাজ পকেটে হাত গুজে চিত্তাকর্ষক ভঙ্গিতে সাড়া দেয়, তোর টেস্টের দরকার নেই, ওইটা আমি অনেক আগে টেস্ট করে ফেলেছি। তার কণ্ঠের ইঙ্গিতপূর্ণ রসবোধে হলরুমে প্রবেশ করা রুমানার মুখ ফস করে ওঠে। তওবা, ছেলেটারে মানুষ করতে পারলাম না। হলরুমে তখন ব্যস্ততা ও শোরগোল। অভ্র ঘরের লাগেজগুলো বাহক দিয়ে গাড়িতে তোলাচ্ছে, বজ্র তার সঙ্গে। ক্ষণস্থায়ী যাত্রা হলেও প্রস্তুতিটা দীর্ঘ অভিযানের মতো। চিত্রার কাছে মিতালি আর আয়েশা মানে অন্যরকম মানসিক আশ্রয়, তাই তাদের ছাড়া 2 দিনের ভ্রমণও তার কাছে ভাবনার অতল ছিল। দুজনকে সঙ্গে করে সে ঢাকায় নিয়ে যাচ্ছে। উপরন্তু ফারাজ সারাদিন থাকবেই কাজের দিক চিহ্নে নিবিষ্ট। বাসায় একা একা চিত্রার দিন মিতালি আর আয়েশাকে ছাড়া কি করে কাটাবে? এক এক করে হলরুমে জড়ো হয় ফারিয়া, নদী, নুরি, মোহনা ও নীরু। নীরু প্রথমে আসতে চায়নি, ভেতরে ভেতরে দ্বিধা ও ক্লেশে জর্জরিত ছিল সে। কিন্তু ফারাজের প্রতি তার নিঃশব্দ নিঃশেষ প্রেম তাকে বসে থাকতে দেয়। যাওয়ার আগে ফারাজকে চোখে না দেখলে এই 2 রাতই তার কাছে হয়ে উঠত নিদ্রাহীন অপেক্ষার বন্দিশালা। আম্মাজান, জলদি আয়সা পড়ো। যদিও তুমি না গেলেই পারতা, পুরুষ মানুষগুলো কত কাম থাকে, কত থেকে দৌড় পাড়ন লাগে। সবখানে কি আর ঘরের বয়ে এনে নিয়ে যাওয়া যায়? বকু কাম ঘরে থাকা, সংসার সামলানো, বাচ্চা পয়দা করা।
ফারাজ এক মুহূর্ত চুপ থেকে ঠোঁট বাঁকায়, তারপর স্বরটা দৃঢ় করে বলে ওঠে, হ্যাঁ আম্মা, বাচ্চা পথে নমুনা তো দেখছি। এত বাচ্চা বাড়িতে যে ডায়াপার দিয়ে ডাস্টবিন ভরে গিয়েছে, আর বাকি রইল সংসার সামলানো। তো সামলাও না, আমার জন বাদেও ঘরে বইয়ের অভাব নেই, ওদের সামলাতে বলো, নিজে সামলাও। চিত্রা কোথায় যাবে, কখন যাবে, কয় ডজন বাচ্চা পয়দা করবে, তার সিদ্ধান্ত একান্ত আমি নেব। বউটা যেহেতু আমার, তাই তোমাদের অত না ভাবলেও চলবে।